গত ক্লাসে আমরা তরঙ্গের সঙ্গে যুক্ত কিছু রাশি সম্পর্কে জেনেছিলাম এবং আমরা সেখানে কি কি রাশি দেখতে পেয়েছিলাম তোমরা জানো। পূর্ণ স্পন্দন কাকে বলে, এরপরে পর্যায়কাল কি, তারপরে তোমার কম্পাঙ্ক কি, বিস্তার, দশা, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, এই রাশিগুলো সম্পর্কে আমরা একটু হলেও আইডিয়া কিন্তু গত ক্লাসে নিয়েছিলাম। এখন আমরা এই রাশিগুলোর মধ্যে একটা সম্পর্ক বা দুইটা সম্পর্ক আমরা প্রুভ করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা যে সম্পর্কটা প্রমাণ করার চেষ্টা করব সেটা হচ্ছে স্যার এফ ইকুয়ালস টু 1/t। এই সম্পর্কটা কার কার মধ্যে আমরা যদি একটু দেখি, এখানে এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, তাহলে এটা হচ্ছে কম্পাঙ্ক। আর আমরা যদি টি কে একটু যদি দেখি, টি হচ্ছে স্যার পর্যায়কাল। ঠিক আছে, তাহলে মূলত এই সম্পর্কটা হচ্ছে স্যার পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। সুতরাং আমরা এখন এটা প্রুভ করার চেষ্টা করব। তার আগে পর্যায়কাল এবং কম্পাঙ্ক কাকে বলে সে সম্পর্কে একটু হলেও আইডিয়া কিন্তু তোমার থাকতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের প্রথম কাজটা হবে স্যার পর্যায়কাল এবং কম্পাঙ্ক এই দুইটার সংখ্যা আমাদেরকে ফার্স্ট অফ অল দিয়ে দিতে হবে। তাহলে আমি এখানে পর্যায়কাল লিখলাম, দেন এটাকে টি দিয়ে প্রকাশ করা হয় এবং পর্যায়কাল কাকে বলে সেটা আমি এই অংশের মধ্যে লিখে দিলাম। সাধারণত কেউ কি বলতে পারবা পর্যায়কাল কাকে বলে বা পর্যায়কাল কি? আমরা গত ক্লাসে কি জেনেছিলাম? আমাকে একজন রিপ্লাই দাও, পর্যায়কাল জিনিসটা কি? জাস্ট তুমি নর্মালের মধ্যে বলো। একটি কম্পাঙ্ক সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। ইয়েস, অর্থাৎ একটা পূর্ণকম্পন সম্পন্ন করতে যতটুকু সময় লাগে ওইটাই হচ্ছে পর্যায়কাল। তবে আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে বলতে পারি তাহলে এভাবে বলতে হবে যে তরঙ্গ সৃষ্টিকারী বা তরঙ্গের উপরস্থ কোনো কম্পনশীল কণার একটি পূর্ণকম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বলে। অর্থাৎ তুমি বলতে পারো, নো প্রবলেম। তবে মেইনটা হচ্ছে কি স্যার, একটা পূর্ণ স্পন্দন বা পূর্ণকম্পন সম্পন্ন করতে যে সময় লাগে এটাই হচ্ছে মূলত তোমার পর্যায়কাল। জাস্ট এই কথাটা বলবা যে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে। তাহলে আমরা ফার্স্ট অফ অল এখানে পর্যায়কালের সংখ্যাটা দিয়ে দিব যে তরঙ্গ সৃষ্টিকারী বা তরঙ্গের উপরস্থ কোনো কণা, কম্পনশীল কোনো কণা একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে এবং একে টি দিয়ে প্রকাশ করা হয়, ডেট সিট। এবার এই সংজ্ঞাটিকে একটু আমি অন্যভাবে দেওয়ার চেষ্টা করছি। কিভাবে দেখো, এখানে বলেছে একটি পূর্ণকম্পন সম্পন্ন করতে যত সময় লাগে। আমি এই ঘটনাটাকে যদি এভাবে লিখি, আচ্ছা আমি শর্টকাটে পর্যায়কাল কাকে বলে সেটা একটু লিখে দিচ্ছি। একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যত সময় লাগে, আমি শর্টকাটে দিয়েছি। তবে তোমরা কিন্তু ওইটাই দিবা, তরঙ্গের উপরস্থ কোনো কম্পনশীল কণা একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যত সময় লাগে তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বলে এবং একে টি দিয়ে প্রকাশ করা হয়, যেটা কিন্তু আমরা গত ক্লাসে অলরেডি শিখেছিলাম। কিন্তু আমি এখন এই যে সংজ্ঞাটি, এই সংজ্ঞাটিকে একটু উল্টো করে লিখব। এখানে একটি পূর্ণকম্পন সম্পন্ন করতে যত সময়ের কথা বলা হয়েছে, এখন আমরা লিখব স্যার টি সময়ে সম্পন্ন হয় সমান একটি পূর্ণকম্পন। জাস্ট আমরা এখানে কি লিখেছি দেখো তো, একটি পূর্ণকম্পন সম্পন্ন হতে যত সময় লাগে। কিন্তু আমরা এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে শিক্ষার্থীরা টি সময়ে সম্পন্ন হয় সমান একটি পূর্ণকম্পন, উল্টো লিখেছি। এবার আমরা যদি স্যার 1 সেকেন্ড এটা বের করি, তাহলে সুতরাং একক বা 1 সময়ে বা একক সেকেন্ডে সম্পন্ন হয় সমান অবশ্যই 1/tt পূর্ণকম্পন। এই জিনিসটা এই অবস্থায় আপাতত থাকুক। এখন আমরা সেখান থেকে আমরা এখন চলে যাব কম্পাঙ্ক কাকে বলে বা কম্পাঙ্ক জিনিসটা কি। তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন আমাকে বলো কম্পাঙ্ক কি বা কম্পাঙ্ক কাকে বলে, তুমি এটা বলতে কি বুঝো? কেউ একজন রিপ্লাই দাও, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? হ্যাঁ বলো। উপরস্থ কোনো কম্পনশীল কণা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ
যখন সম্পূর্ণ করে তাকে কম্পাঙ্ক বলে, Yes. যেটা প্রকাশ করা হয়। ইয়েস, অর্থাৎ একক সময়ের মধ্যে যতগুলো পূর্ণকম্পন সে সম্পন্ন করবে ওইটাকে তার কম্পাঙ্ক বলা হয়। তবে সাজিয়ে গুছিয়ে বললে ওই যে ওইভাবেই বলতে হবে যে তরঙ্গের উপরস্থ কোনো কম্পনশীল কণা একক সময়ে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন করে, এই যে একক সময়ে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন করে তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলে এবং একে এফ দিয়ে প্রকাশ করা হয়। আমি কিন্তু বারবার বলেছি, আমি জাস্ট মেইনটা বলেছি, কিন্তু সংজ্ঞা দেওয়ার সময় এভাবে তোমাকে দিতে হবে। আমি জাস্ট মেইনটা বলেছি, এখানে আমি মেইনটা বলেছি একটি পূর্ণকম্পন সম্পন্ন করতে যে সময় লাগে এটা হচ্ছে পর্যায়কাল, আর কম্পাঙ্ক হচ্ছে একক সময়ে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন হয় এটা হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা লিখব একক সময়ে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন হয় বা এক সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন হয়। আমি এখানে লিখছি একক সময়ে, ব্র্যাকেটের মধ্যে লিখব এক সেকেন্ড, একক সময়ে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন হয়। আমি জাস্ট সিম্পলটা লিখেছি, যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন হয়, যতগুলো পূর্ণকম্পন পূর্ণকম্পন সম্পন্ন হয়। এবার তুমি দেখো তো বাবা, এখানে এখানে এক সেকেন্ডে কতগুলো পূর্ণকম্পন সম্পন্ন হয়েছে? 1/tt। তাহলে এটিকে আমি কি কম্পাঙ্ক বলতে পারি না? কারণ আমাদের কম্পাঙ্কের সংখ্যাটা কি ছিল? আবির, তথাগত সবাই অলরেডি এখানে ক্লাসে আছো, যারা উপস্থিত আছো বা যারা উপস্থিত হয়নি তারা রেকর্ডেড ক্লাসটা করে নিবে। কিন্তু তোমরা একটু লক্ষ্য করে দেখো, আবির এবং তথাগত শুধু আমাকে রেসপন্স করো। এখানে আমি বলেছি একক সময়ে বা এক সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন হয়। তা আমি কি এখানে জিনিসটা লিখি নাই? ওয়ান সময়ে বা 1 সেকেন্ডে এই 1/tt পূর্ণকম্পন সম্পন্ন হয়। তাহলে কি আমরা এটাকে 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 ফ্রিকোয়েন্সি বলতে পারি না বা কম্পাঙ্ক বলতে পারি না? পারবো কিনা বলো তো? পারি। তাহলে আমরা লিখে দিব, তাহলে এই জায়গায় আমরা লিখব, তাহলে এই f equals to 1/t। কারণ আমাদের f এর সংখ্যাটা কি ছিল? এক সেকেন্ডের মধ্যে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন হবে, আর আমরা এখানে তো পেয়েছি অলরেডি 1 সময়ে বা 1 সেকেন্ডে সম্পন্ন হয় 1/tt পূর্ণকম্পন। তাহলে আমাদের অলরেডি আমাদের ফার্স্ট যে প্রমাণটা কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক f equals to 1/t, এটা চলে এসেছে কিনা দেখো। এবং এখান থেকে আমরা আমাদের ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে বা কম্পাঙ্ক যেটা রয়েছে তার আমরা এককের সংজ্ঞা দিতে পারি। কম্পাঙ্ক একক হচ্ছে সাধারণত এটা হচ্ছে স্যার এখানে সময়ের পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড। এখন এসটা যখন উপর উঠবে এটা এস ইনভার্স হবে, বাট এই এস ইনভার্সটা না বলে আমরা ডিরেক্টলি তাকে হার্টস বলতে পারি। এই যে দেখো এস ইনভার্স হয়, এস ইনভার্স বা সেকেন্ড ইনভার্স না বইলা আমরা এটাকে ডিরেক্টলি হার্টস বলতে পারি। এইচ জেড, যেটাকে সংক্ষেপে এইচ জেড দিয়ে প্রকাশ করা হয়, এই যে হার্টস, যেটাকে সংক্ষেপে এইচ জেড দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা এই জিনিসটা না বইলা সরাসরি আমরা এটা না বইলা এটাকে এইচ জেড দিয়ে প্রকাশ করব, যেটা অর্থ হচ্ছে হার্টস, যেটার অপর নাম হচ্ছে সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা এখান থেকে কম্পাঙ্কের এককের মানটা এককটাও পেয়ে গেলাম, আর আমাদের নির্ণয় সম্পর্কটাও কিন্তু অলরেডি শেষ। এখন আমরা আমাদের সেকেন্ড সম্পর্কতে যাব। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলো। যদি এখানে কোনো প্রশ্ন থাকে আমাকে কুইকলি করে ফেলো, দেন আমি এর পরবর্তীতে আরেকটা সম্পর্ক আছে b equals to f lambda, এটাতে আমি যাব। স্যার এখানে এককটা কোনটা? ও আচ্ছা, এখানে মূলত পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড, কারণ পর্যায়কাল হচ্ছে একটা সময়। তো আমরা যখন এই এসটা যখন উপরে উঠবে, আমরা তো অলরেডি আগে থেকে জানি এই এসটা উপরে উঠলে এস এর উপর যে তোমার পাওয়ারটা থাকে, অর্থাৎ অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম 1/s। তো এখানে এস এর উপর একটা 1 আছে, ঠিক আছে? আর 1 বলতে শুধুমাত্র সেটা 1 ছিল না, এটা হচ্ছে এস এর উপর 0 ছিল। কারণ এই পৃথিবীতে কোনো কিছুর উপর পাওয়ার যদি শূন্য হয় আমরা সেটাকে 1 ধরতে পারি। যেমন ওয়াসিমার মাথার উপর যদি একটা শূন্য থাকে তাহলে আমরা ওই ওয়াসিমাই উপর পাওয়ার 0 ইকুয়ালস টু আমরা 1 ধরতে পারি। তাহলে এস এর উপর পাওয়ার 0 মানে এর মানটা হচ্ছে 1। তোমরা ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেটর টেস্ট করে দেখতে পারো। কোনো একটা সংখ্যা লেখার পর পাওয়ার দিয়ে 0 দাও, যে কোনো একটা সংখ্যা লেখার পর পাওয়ার দিয়ে 0 দিলে তুমি অবশ্যই এর আনসারটা দেখতে পাবা 1। তাহলে কোনো কিছুর উপর পাওয়ার শূন্য হলে এর মান 1। এখন প্রশ্ন করতে পারো তাইলে স্যার এখানে এস কেন দিছেন? আপনি তো চাইলে এ বি সি ডি ই এফ জি দিতে পারতেন, কারণ আমি এখানে এস দিয়েছি নিচের এস এর সাথে তাল মিলানোর জন্য।
এখন আমি যদি দুইটা বেস এস এর পরিবর্তে একটা এস নিলাম, এবার তুমি ক্যালকুলেশনটা করো। এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এখন এই উপরের জিরোটা ঠিক থাকবে, ওকে, বাট এই নিচের ওয়ানটা যখন উপরে উঠবে তখন এই যে মধ্যখানে একটা বাক চিহ্ন আছে না, এই বাক চিহ্নের জন্য তার সাইনটা পরিবর্তন হবে বা তার চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে এবার তোমরা আশা করছি বুঝতে পারছো। এবার ক্যালকুলেশন করলে এটা এস ইনভার্স 1 হবে, যেটাকে আমরা এটাও বলতে পারি বা সরাসরি এইচ জেড দিয়েও প্রকাশ করতে পারি, যেটাকে হার্টস বলা হয়। এখানে লেখা আছে তো এই যে স্যার হার্টস বা এইচ জেড। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? বলো। হানি চৌধুরী, বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে পারছো কিনা দেখো তো আমাকে। হানি, তোমার ক্লাস আসে নাই? জি স্যার। এটাতে কোনো প্রবলেম আছে? পর্যায়কালের সংখ্যাটা দিবা, সুন্দর করে দিবা। আমি এখানে শর্টকাটে দিয়েছি, ঠিক আছে? আর এই জিনিসটা মাস্ট বি দিবা। আর এখানেও কম্পাঙ্কের সুন্দর করে সংখ্যাটা দিবা। তাহলে এখানে কম্পাঙ্কের মধ্যে যেহেতু একক সময়ের মধ্যে যতগুলো পূর্ণ কম্পনের কথা বলা হয়েছে, এখানে কিন্তু অলরেডি আমরা 1 সেকেন্ডের মধ্যে পূর্ণ কম্পনের মানটা অলরেডি বের করে রেখেছি। তাহলে এইটা ইকুয়ালস টু কম্পাঙ্ক, দেন এফ ইকুয়ালস টু 1/t, এটা হচ্ছে আমাদের প্রুফ। এখন আমরা সেকেন্ড প্রুফে যাব, সেটা হচ্ছে আমাদের বি ইকুয়ালস টু এফ ল্যামডা। এই জিনিসটা আমরা এখন প্রুফ করব। তাই বি ইকুয়ালস টু এফ ল্যামডা, এই জিনিসটা যদি আমরা দেখি, এখানে এক্স্যাক্টলি কে কে উপস্থিত সে সম্পর্কে আমাকে একটু আইডিয়া থাকতে হবে। স্যার আমি এখানে দেখতে পাচ্ছি বি ইকুয়ালস টু এফ ল্যামডা, এখানে কাকে কি দিয়ে প্রকাশ করা হয়? আমরা জানি বি হচ্ছে স্যার তরঙ্গ বেগ, এটাকে আমরা সরাসরি বেগ লিখলাম। আর এফ মানে ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, সেটাও আমরা জানি। দেন আমরা নতুন আরেকটা আইটেম পেলাম, ল্যামডা। ল্যামডাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য মনে হয় বলা হয়, গত ক্লাসে আমরা সেটাই শিখেছিলাম। তার মানে আমাকে এখানে তিনটা সংখ্যা রেডি রাখতে হবে। একটা হচ্ছে তরঙ্গ বেগ কি বা কাকে বলে, কম্পাঙ্ক কি বা কাকে বলে, এবং তরঙ্গ দৈর্ঘ্য কি বা কাকে বলে, এ সম্পর্কে আমাকে একটা আইডিয়া থাকতেই হবে 100%, নাহলে কিন্তু কাজ হবে না। কথা কি ক্লিয়ার? এই হলো মুখ্য বিষয়। আমরা ফার্স্ট অফ অল একটা কাজ করো, আমরা কম্পাঙ্কের সংখ্যাটা দিয়ে ফেলবো, ওকে। এরপর আমরা এখান থেকে তরঙ্গ না, আমরা এখান থেকে তারপর বেগের সংখ্যাটা দিব, তরঙ্গ বেগের সংখ্যাটা দিব, দেন আমরা লাস্টে তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যাটা দিব। তাহলে তিনটা সংখ্যা আমরা রেডি করে ফেলি। নাম্বার 1, কম্পাঙ্কের সংখ্যাটা রেডি করলাম, ঠিক আছে? এখন তোমরা অলরেডি জানো যে কম্পাঙ্ক কাকে বলে, সেটা তো অলরেডি একটু আগে তোমরা জেনে গিয়েছো। তারপরও কেউ একজন আমাকে রেসপন্স করো যে স্যার কম্পাঙ্ক কাকে বলে। আমি আমি জাস্ট তোমাদের কথার ভিত্তিতে আমি এর পরে ক্যালকুলেশনটা করছি। একজন আমাকে রেসপন্স করো, স্যার কম্পাঙ্ক কাকে বলে। ক্লিয়ার? কুইক কুইক কুইক, কম্পাঙ্ক কি? স্যার কোন কম্পন স্যার একক সময় পূর্ণ কম্পন যতবার কমপ্লিট করতে পারে, সম্পূর্ণ করতে পারে। ভেরি গুড। তাহলে কম্পাঙ্ক হচ্ছে স্যার একক সময়ের মধ্যে যতগুলা সে পূর্ণ কম্পন সম্পন্ন করতে পারে, ঠিক আছে? আমরা একটু আগে লিখেছি একক সময়ে বা 1 সেকেন্ডে হইতে পারে, ঠিক আছে? যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন করে, যতগুলো পূর্ণকম্পন। পূর্ণকম্পন মানে অলরেডি গত ক্লাসে বলা হয়েছিল, অর্ধেক না, পূর্ণকম্পন একদম ডিরেক্টলি টপ টু বটম, যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন করে, শেষ। এরপর এখন আমাদের যাইতে হবে স্যার তরঙ্গ বেগের পর, সরি কম্পাঙ্ক তো অলরেডি হয়ে গেল, দেন এটা তো অলরেডি ডান। এখন আমরা তরঙ্গ বেগের মধ্যে একটু যাই, তরঙ্গ বেগটা একটু জানার চেষ্টা করি, তারপর আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা তরঙ্গ বেগ কি বা কাকে বলে, কার কি মনে আছে? তরঙ্গ বেগ যেটাকে ভি দিয়ে প্রকাশ করা হয়, কেউ একজন বলো। ওয়াসিমা বলো তো তরঙ্গ বেগ কাকে বলে? তরঙ্গের উপরত কোনো কম্পনশীল কণার একটি কম্পন সম্পূর্ণ করতে যে সময় লাগে এবং সেই সময়ে সেই কণাটি যত কম করে তাকেই তরঙ্গ। ভেরি গুড। অর্থাৎ তরঙ্গের উপরস্থ কম্পনশীল কোনো কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যত সময় লাগে, অর্থাৎ পর্যায়কাল, এবং ওই সময়ের মধ্যে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে, এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এই যে ভালো করে দেখো, এখানে স্পষ্ট লেখা আছে
তরঙ্গের উপরস্থ একটি কম্পনশীল বস্তু কণার বা একটি কম্পন সম্পন্ন হতে যত সময় লাগে এটা হচ্ছে মূলত পর্যায়কাল, এবং এই সময়ের মধ্যে তরঙ্গটা যতটুকু দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে, এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যাম্বডা। তাহলে আমরা এটাকে শর্টকাটে লিখতে পারি, তুমি তো পুরোটা লিখবা, আমি লিখব কি একটি কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে সে সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, আমি জাস্ট সেটা লিখছি। তাহলে একটি কম্পন বা একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে, ঠিক আছে, তাহলে লিখছি একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে, একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে এবং সেই সময়ে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে, যতটুকু দূরত্ব অতিক্রম করে ওইটাকে তার তরঙ্গ, ও সরি এটা তো তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা দিয়ে ফেলেছি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা দিয়ে ফেলেছি, সো নো প্রবলেম, আমরা এখানে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিই এবং এটাকে আমরা ল্যাম্বডা করে দিই, দ্যাটস ইট, সমস্যা নেই। তাহলে তরঙ্গ একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যত সময় লাগে সে সময়ে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে এটা বলতে মূলত পর্যায়কালকে বোঝাচ্ছে। এখানে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে, একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে এটা বলতে মূলত পর্যায়কালকে বোঝাচ্ছে। আমি কিন্তু বারবার বলছি এটা হচ্ছে এক ধরনের পর্যায়কাল, এটা হচ্ছে টি, ঠিক আছে। এবং সে সময়ই মূলত ওই টি সময়ের মধ্যে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে এটাকে বলা হয় তার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে চলো আমরা তাইলে এটা নিয়ে একটু কাজ করে ফেলি, যেহেতু আমরা তরঙ্গ দৈর্ঘ্য আগে দিয়ে ফেলেছি, আমাদের আসলে টার্গেট ছিল না তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা আগে দিব। এখন আমরা এই ঘটনাটাকে উল্টো লিখবো, এখানে টি সময়ে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে আমরা মনে মনে লিখবো টি সময়ে তরঙ্গ অতিক্রম করে এই যে ল্যাম্বডা দূরত্ব, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যটা ল্যাম্বডা, আমরা এখন সেটা লিখবো টি সময়ে, টি সময়ে তরঙ্গ অতিক্রম করে, এর পরবর্তী অংশ লিখছি আমি, তরঙ্গ অতিক্রম করে সমান আমি টি সময়ে তরঙ্গ অতিক্রম করে সমান ল্যাম্বডা দূরত্ব লিখছি, ল্যাম্বডা দূরত্ব। এবার আমরা একক সময়ে বের করি, তাহলে সুতরাং 1 সময়ে বা 1 সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে, সেটা হচ্ছে ল্যাম্বডা ডিভাইডেড বাই টি। এবার আমি তরঙ্গ বেগে যাব, আপাতত ওই অবস্থায় থাকুক। এবার তরঙ্গ বেগ, যেটাকে ভি দিয়ে প্রকাশ করা হয়। এবার এই তরঙ্গ বেগ জিনিসটা কি কেউ একজন আমাকে বলতে পারবা? এটা কিন্তু এর পরবর্তী অংশ, আমি পরবর্তী অংশ, এটা ফার্স্ট ফেজ, এখন আমি সেকেন্ড পেজে চলে এসেছি, অর্থাৎ আমাদের সেকেন্ড পেজ এখন রানি। তরঙ্গ বেগের সংখ্যাটা একটু কে একজন বলো, তরঙ্গ বেগ স্যার, বলো, বলো, সমস্যা নেই। তরঙ্গ তরঙ্গ একটি নির্দিষ্ট দিকে একক সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। ইয়েস, তাহলে একে ভি অর্থাৎ ভেলোসিটি দ্বারা প্রকাশ করা হয়। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ আবি। এই যে দেখো, তরঙ্গ নির্দিষ্ট দিকে অর্থাৎ একক সময়ের মধ্যে সে যতটুকু দূরত্ব অতিক্রম করে এটাই হচ্ছে তার তরঙ্গ বেগ। এই যে দেখো, আমি সম্পূর্ণটা পড়ছি না, যেটা আমার মেইন, একক সময়ে সে যতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে এটাই হচ্ছে মূলত তার তরঙ্গ বেগ। তাহলে আমি লিখবো একক সময়ে, একক সময়ে, ঠিক আছে, অর্থাৎ 1 সেকেন্ডে, ঠিক আছে, আমি সেটা লিখলাম একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তোমরা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। তাহলে আমি একক সময়ে বা 1 সেকেন্ডে যে দূরত্ব বা যতটুকু দূরত্ব অতিক্রম করে আমি এখন সেটা লিখলাম। এখন তথাগত তোমার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে শিক্ষার্থীরা, আমি একটু আগে যে একক সময়ে এখানে তুমি দেখতে পাচ্ছ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা লিখেছি, কিন্তু একটু আগে কিন্তু আমি ভালো করে দেখো এই যে একক সময়ে সে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে আমি কিন্তু সেটা অলরেডি লিখে ফেলেছি। তাহলে আমরা এই জিনিসটাকে তরঙ্গ বেগ বলতে পারি না? এখানে তরঙ্গ বেগের সংজ্ঞা হচ্ছে একক সময়ে বা 1 সেকেন্ডে যে যতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে আমি কিন্তু এখানে অলরেডি মানে লিখে ফেলেছি 1 সময়ে বা 1 সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করা হচ্ছে ল্যাম্বডা বাই টি। তাহলে এটাকে, এই ল্যাম্বডা বাই টি কে আমি তরঙ্গ বেগ বলতে পারি না? পারবো কিনা বলো তথাগত? রেসপন্স। কোশ্চেন স্যার, আমার প্রশ্নটা হচ্ছে
তরঙ্গ বেগ হচ্ছে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। তাহলে আমি কিন্তু অলরেডি এখানে বের করে ফেলেছি কিনা দেখো তো, 1 সময়ে বা 1 সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা বাই টি। তাহলে এই ল্যামডা বাই টিকে আমরা তরঙ্গ বেগ বি বলতে পারি কিনা দেখো তো, হুবহু ওইটার মতো। Yes, sir, একদম। এই যে আমরা এটার মতো হুবহু সেম বলতে পারি কিনা দেখো তো। আমরা এখানে মনে হয় বলেছিলাম একটু কষ্ট করে, এই যে এখানে যেন বলেছিলাম একক সময়ে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন হয়, এই 1 সেকেন্ডে সম্পন্ন হয়েছিল 1/tt পূর্ণকম্পন। এটাকে যেমন আমরা কম্পাঙ্ক বলেছিলাম, তাহলে ঠিক সেম এই জায়গায় আমরা এমনটা বলতে পারি কিনা দেখো তো। এই যে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে সে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে, ল্যামডা বাই টি। তাহলে আমি এখন লিখবো তাহলে বা অর্থাৎ দিয়ে যে কোনো একটা দিয়ে তুমি স্টার্ট করতে পারো, সেটা তোমার বিষয়। আমি আমার মতো করে স্টার্ট করছি যে স্যার তাহলে বা অর্থাৎ আমি এখানে লিখছি যে ভি ইকুয়ালস টু ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা চিহ্নটা, হ্যাঁ ল্যামডা ডিভাইডেড বাই টি। এবার এই জিনিসটাকে আমার কেমন যেন একটু অপছন্দ লেগেছে, তাই আমি মনে করি এটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো তো। ল্যামডাকে ল্যামডাকে একটু পরে লিখলাম আর 1/tটাকে একটু সামনে লিখলাম, কারণ একই তো। ল্যামডা যেহেতু উপরের রাশি, তাহলে 1 এর সাথে গুণ হলে এটা ল্যামডাই তো হবে। কারণ আমি জাস্ট ল্যামডাকে একটু পিছনে লিখেছি, তবে ল্যামডা কিন্তু উপরেই আছে, জাস্ট এই টিটাকে 1/t আকারে লিখেছি আর কি। ওকে, এখন তুমি এই যে 1/t এর মান অলরেডি কিন্তু পেয়ে গেছো কিনা দেখো তো। এই 1/t ইকুয়ালস টু তুমি যেন কি পেয়েছিলা একটু আগে, f ইকুয়ালস টু 1/t পাও নাই? তাহলে আমি ওই এফটা এখন বসাই দিই। সো ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটা ছিল সেটা কিন্তু এসেছে কিনা দেখো। ক্লিয়ার? বুঝতে পারছো? স্যার, একটা কোয়েশ্চেন আছে স্যার। বলো বলো। স্যার পাইয়ের মতো স্যার ল্যামডার কোনো মান নাই। না না না, ল্যামডার কোনো মান নাই। পাই এর মান তো 3.1416, বাট ল্যামডার কোনো মান মানে নেই। স্যার ল্যামডা একটা চলকের মতো। না না না, হ্যাঁ চলকের মতো, বাট এটার কোনো ফিক্সড ভ্যালু নেই। এটা বুঝতে পারছো সবাই? রেসপন্স করো, যারা আছো সবাই রেসপন্স করো। মাহা তুমি এটা বুঝতে পারছো কিনা দেখো, কোনো প্রবলেম আছে? তাহলে আমরা এই দুইটা সম্পর্ক যখন বুঝতে পেরেছি, তাহলে এই দুইটা সম্পর্কের ভিত্তিতে আমরা কয়েকটা ছোট ম্যাথ করার চেষ্টা করব।